আমি আসছি। সাগরের সেই দুটি শব্দ পড়ে আমার হাত কাঁপতে লাগলো। ৫ বছর, পুরো ৫ বছর ধরে আমি ভেবেছি মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে। ৫ বছর আমি নিজের ছেলেকে বাবাহীন বড় করেছি। ৫ বছর আমি নিজেকে দোষ দিয়েছি। আর আজ কয়েকটা পুরনো চিঠি আর একটা ফোন মেসেজ আমার পুরো পৃথিবীটাই বদলে দিয়েছে। আমি চেয়ারে বসে পড়লাম। আমার পাশে বসে থাকা বিহান উদ্বিগ্ন চোখে তাকিয়েছিল। সে বলল, মা কি হয়েছে? আমি ওকে বুকে টেনে নিলাম। হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যটা জানতে চলেছি। সেই রাতে আমার এক ফোঁটাও ঘুম হয়নি। বারবার ফোনটা হাতে নিয়েছি। বারবার সাগরে মেসেজ পড়েছি। আমি কখনো খোঁজা বন্ধ করিনি। এই একটা বাক্যই আমার ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। যদি সত্যিই সে খোঁজা বন্ধ না করে থাকে, যদি সত্যি আমাকে মিথ্যা বলা হয়ে থাকে, তাহলে আমার জীবনে ৫টা বছর কে চুরি করেছে? পরদিন দুপুরে দরজায় কড়া নাড়া শব্দ হলো। আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। দরজা খুলতেই সময় যেন থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে সাগর। এক মুহূর্তের জন্য আমি তাকে চিনতেই পারলাম না। চুলে কিছু পাক ধরেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু সেই চোখ দুটো আমি ভুলতে পারিনি। সাগরও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর ফিসফিস করে বলল, কাশবি। আমার চোখ জলে ভিজে উঠলো। তুমি সত্যি এসেছো? আমি বললাম। সে তিক্ত হেসে বলল, ৫ বছর দেরি হয়ে গেছে, কিন্তু আমি এখন এসেছি। এরপর কয়েক সেকেন্ড কেউ কিছু বললাম না, শুধু নীরবতা, ৫ বছরে জমে থাকার নীরবতা। হঠাৎ বিহান আমার পেছন থেকে উকি দিল। সাগরের চোখ ওর ওপর গিয়ে পড়লো। তারপর কাঁদতে লাগলো। এ বিহান নাকি? আমি মাথা নাড়ালাম। হ্যাঁ। সাগরের চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লো। আমি তোমার বাবা। বিহান কিছুই বুঝতে পারছিল না। সে শুধু আমার হাত শক্ত করে ধরেছিল। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, হ্যাঁ সোনা, উনিই তোমার বাবা। সাগর মুখ ঢেকে কেঁদে ফেললো। একজন বড় মানুষকে এইভাবে ভেঙে পড়তে আমি আগে কখনোই দেখি। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। অনেকক্ষণ পর সাগর ব্যাগ থেকে একটা ফাইল বের করলো। তার ভেতরে ছিল ডজন ডজন চিঠি, সব আমার নামে লেখা। তারিখগুলো দেখে আমার বুকটা কেঁপে উঠলো। একটা ৫ বছর আগের, একটা ৪ বছর আগের, একটা ৩ বছর আগের, প্রতি মাসে লেখা হয়েছে, প্রতি মাসে। কিন্তু আমি কোনো চিঠিই পাইনি। এরপর সে ব্যাংকের কাগজ বের করলো। সেখানে দেখা গেল প্রতি মাসে টাকা পাঠানো হয়েছে একই অ্যাকাউন্টে, আমার বাবার অ্যাকাউন্টে। আমার মাথা ঘুরে উঠলো। সাগর নিচু গলায় বলল, তোমার বাবা আমাকে বলেছিলেন তুমি আমার সঙ্গে আর থাকতে চাও না। আমি স্তব্ধ হয়ে গেলাম আর ওকে বললাম, কিন্তু আমাকে তো বলা হয়েছিল তুমি আমাদের ছেড়ে চলে গেছো। সাগর চোখ বন্ধ করলো। তারপর ধীরে ধীরে বলল, তাহলে তারা আমাদের দুজনকেই মিথ্যা বলেছে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমরা দুজনেই বুঝে গেলাম কি হয়েছে। আমি তাদের জন্য কাজ করতাম, রান্না করতাম, বাজার করতাম, টাকা দিতাম, বাচ্চা সামলাতাম। আমি যদি সাগরের কাছে চলে যেতাম, তারা তাদের বিনা বেতনে কাজের লোকটাকে হারিয়ে ফেলতো। তাই হয়তোবা তারা এটা করেছে। তাই তারা আমাদেরকে আলাদা করে দিয়েছে। ইচ্ছা করেই, পরিকল্পনা করে এটা করেছে। সেই সন্ধ্যায় ঋতু শর্মা আরো কিছু নথি নিয়ে এলেন, নানির পুরনো ট্রাঙ্ক থেকে পাওয়া। তার মধ্যে একটা ছিল উইল, একটা চিঠি আর কিছু সম্পত্তির কাগজ। ঋতু চিঠিটা পড়তে শুরু করলেন। নানির লেখা, কাশবি, তুমি যদি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। আমি জানি এই বাড়িতে তোমার সঙ্গে কি হয়। আমি জানি কে তোমাকে ভালোবাসে আর কে তোমাকে ব্যবহার করে। আমি জানি তোমার বাবা মা তোমাকে কখনোই নিজের মেয়ে হিসেবে দেখেনি। তাই আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেলাম। একদিন সত্য প্রকাশ পাবে আর সেই দিন তুমি মাথা উঁচু করে দাঁড়াবে। চিঠির শেষ লাইন পড়ে আমার চোখটা জলে ভিজে গেল। নানি সব জানতেন, সবকিছুই, কিন্তু হয়তো সময়ের আগে কিছুই করতে পারেনি। পরের সপ্তাহে আদালতে শুনানি শুরু হলো। বাবা মা ইয়ামিনী আদালতে উপস্থিত ছিলেন। তাদের মুখে আগের মতো অহংকার ছিল না, শুধু উদ্বেগ আর ভয় ছিল। একের পর এক প্রমাণ আদালতে জমা পড়লো। আমার মেডিকেল রিপোর্ট, চেয়ার দিয়ে আঘাত করার ছবি, প্রতিবেশীদের সাক্ষ্য, সাগরে পাঠানো টাকা, চিঠি, ব্যাংক রেকর্ড, নানির উইল, সবকিছুই প্রমাণ হলো। বিচারক দীর্ঘ সময় ধরে নথি দেখলেন। তারপর বললেন, এটা শুধু পারিবারিক বিরোধ নয়, এটা বিশ্বাসের অপব্যবহার। ইয়ামিনী হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে উঠলো আর বলল, সব দোষ আমাদের না। বিচারক কঠোর কণ্ঠে বললেন, বসুন আপনি। ইয়ামিন বসে পড়ল। প্রথমবারের মতো আমি ওর চোখে ভয় দেখতে পেলাম। শুনানি শেষে আদালতে প্রাথমিকভাবে সম্পত্তির মালিকানা আমার নামে বহাল রাখলো এবং বাবার বিরুদ্ধে হামলার মামলা চলতে থাকবে বলে নির্দেশ দিল। আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় মা আমার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে জল। বললেন, কাশবি, একবার ক্ষমা করে দে আমাদের। আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। এই সেই নারী যিনি আমাকে শুকর বলেছিলেন। আমি মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় থাকলেও যিনি আমাকে দেখে হেসেছিলেন। আমি শান্ত গলায় বললাম, আমি তোমাদের ঘৃণা করে বাঁচতে চাই না, তাই ক্ষমা করে দিলাম। মায়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু আমি তারপর বললাম, তবে মনে রেখো, ক্ষমা মানে এই নয় যে সব আগের মতো হয়ে যাবে। তার মুখের হাসি মিলিয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, তোমরা আমার 5টা বছর চুরি করেছো, বিহানের শৈশব চুরি করেছো। সেই সময় আর তো কখনোই ফিরে আসবে না। মা মাথা নিচু করে কাঁদতে লাগলেন। কিন্তু এবার আমি থামিনি, কারণ অবশেষে আমি শিখেছিলাম কারো কান্না দেখে নিজের ক্ষত ভুলে যাওয়া যায় না। 6 মাস পরে আমাদের নতুন বাড়ি বারান্দায় আমি বসেছিলাম। বিকেলের রোদ উঠানে ছড়িয়ে পড়েছে। বিহান সাইকেল চালানো শিখেছে আর সাগর দাঁড়িয়ে ওকে শেখাচ্ছে। ধীরে ধীরে, আমি পারবো। বিহানের হাসির শব্দে পুরো বাড়ি ভরে দিল। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। আমার চোখ জলে ভিজে উঠল, কারণ এই দৃশ্যটা একদিন আমি অসম্ভব বলে ভেবেছিলাম। হঠাৎ বিহান সাইকেল থামিয়ে দৌড়ে এলো। আমাকে জড়িয়ে ধরে বলল, মা, এখন আমি অনেক সুখী, আমরা অনেক সুখী। আমি ওর কপালে চুমু খেলাম। তারপর সাগরের দিকে তাকালাম। সে হাসছিল, সত্যিকারের হাসি, অনেক বছরের অন্ধকার পেরিয়ে আসা হাসি। আমি বিহানকে বুকে টেনে নিয়ে বললাম, হ্যাঁ সোনা, এখন আমরা সত্যিই সুখী। সেদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। মনে হলো কোথাও নানি হাসছেন আমাদের দেখে। হয়তো তিনি জানতেন একদিন আমি বেঁচে যাব, একদিন আমি ভয় ছাড়া শ্বাস নেব, একদিন আমার সন্তান এমন একটা বাড়িতে বড় হবে
হবে যেখানে ভালোবাসা পাওয়ার জন্য তাকে নিজেকে প্রমাণ করতে হবে না। আর সেই মুহূর্তে আমি বুঝলাম আমার সবচেয়ে বড় জয় আদালতে হয়নি, সম্পত্তিতেও নয়, প্রতিশোধেও নয়। আমার সবচেয়ে বড় জয় ছিল এই যে যারা আমাকে ফ্রি কাজের মেয়ে বলেছিল তারা শেষ পর্যন্ত শিখেছে কাউকে ভেঙে দিয়ে চিরকাল তার উপর ভর করে বেঁচে থাকা যায় না। কারণ একদিন সে উঠে দাঁড়ায়, আর যখন সে উঠে দাঁড়ায় তখন পুরো পৃথিবী বদলে যায়। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের শেষ পর্ব, আর প্রথম পর্বটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আর প্রত্যেকটা পর্ব যে কোনো গল্পের কমেন্ট বক্সে দেওয়া থাকে, সেখান থেকে সবাই দেখে নেবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পেজে লাইক কমেন্টস করে পাশেই থাকুন। ধন্যবাদ।